রাজনৈতিক বিশ্লেষণ করতে গেলে বিরোধী দলের আসনে যাওয়ার পরে সংসদে পার্লামেন্টে জামাতের যেরকম পারফরমেন্স আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে না। যদি বাংলাদেশের সংসদকে আমরা একটা খেলার মাঠ হিসেবে তুলনা করি তাহলে বলতে হবে বিরোধী দল বেশি গোল খাচ্ছে আর সরকারি দল গোল দিচ্ছে। এই দিক থেকে যে স্মার্টনেস দরকার ছিল, তাদের রাজনৈতিক যে প্রজ্ঞার দরকার ছিল, সেটা খুব একটা তারা দেখাতে পারছে বলে আমার মনে হয় না। এক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামাতের কিছু দায়বদ্ধতাও চলে এসেছে। তার প্রথমটা হচ্ছে, আপনি জানেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে 26 ফেব্রুয়ারিতে, 12 ফেব্রুয়ারি, এর ঠিক 3 দিন আগে ইন্টারিম গভর্নমেন্ট আমেরিকার সাথে কিছু চুক্তি করেছিল। এই চুক্তিগুলো আমি দেখেছি, যার প্রায় প্রত্যেকটাই দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা বাংলাদেশ পায় না এই চুক্তিগুলো যদি বাস্তবায়িত হয়। তারপর চুক্তিগুলো যে গভর্নমেন্ট এসেছে নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব ছিল এই চুক্তিগুলোকে সংশোধন করা বা বাতিল করা। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা দেখেছি সংসদ অধিবেশনগুলোতে আজকে 5 মাস প্রায় চলে গেছে সরকার এসেছে, সেখানে অনেক অপ্রয়োজনীয়, অহেতুক, অযৌক্তিক বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক হচ্ছে। যেমন সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, নিষ্পন্ন বিষয়গুলো বা যেগুলো সহজেই সরকারি দল বিরোধী দল বসে একেবারে নিষ্পন্ন করতে পারে, এই বিষয়গুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে বিতর্ক হচ্ছে। অথচ আমি যতটুকু জানি যে জাতীয় সংসদ পরিচালনায় মিনিটে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়। এদেশের মানুষের ট্যাক্সের টাকায়, রক্ত পানি করা ঘামের পয়সায় যে সংসদ চলছে, সেখানে অনেক অহেতুক, অযৌক্তিক, অপ্রয়োজনীয় ইস্যুতে ঘন্টার পর ঘন্টা সময় পার হচ্ছে। কিন্তু সরকারি দলও আমেরিকার সাথে ইন্টারিম গভর্নমেন্ট কী চুক্তি করে গেল সেই বিষয়টা সংসদে আনেনি। এমনকি বিরোধী দলের যেটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল, এই বিষয়টাকে সংসদে আনা, পর্যালোচনা করা, ডিবেট করা এবং দেশের স্বার্থ কতটুকু রক্ষা করা যায় সেই বিষয়টি জামাত ইসলামী করেনি। এটাকে আমি মনে করি তারা নৈতিকভাবে দায়বদ্ধ হয়ে আছে জাতির কাছে। এই বিষয়টি তাদের আনা উচিত ছিল। জামায়াতের সাথে মাওলানা মামুনুল হকের জোট নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে, আলোচনা চলছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী? এই বিষয়ে আমার মন্তব্য বেশি না করাই উচিত। এই ভদ্রলোক যখন জেলে ছিলেন মোদি বিরোধী আন্দোলনের পরে, তখন তার প্রতি আমার খুব দয়া হয়। বিশেষ করে তাকে যে মিথ্যা অভিযোগে তার ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছিল, তখন তার পক্ষে কোনো ন্যারেটিভ দাঁড় করাবার মতো কোনো লোক আমি হেফাজতে পাইনি। হেফাজতে কোনো লোক ছিল না, সবাই কোণঠাসা, কেউ কথা বললেই জেলে যেতে হবে এরকম একটা আতঙ্কে ছিল। কিন্তু আমি সে সময় এনটিভি এক্সক্লুসিভ, যেটা ইউরোপ থেকে প্রচার হয়, সেখানে সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়টাকে ব্যাখ্যা করেছিলাম এবং তার পক্ষে যতটুক দলিল আদিল্লা দিয়ে কথা উপস্থাপন করা দরকার আমি করেছিলাম। এবং সর্বপ্রথম আমি হাসিনা সরকারের কাছে তার মুক্তির ব্যাপারে জোরালো দাবি জানিয়েছিলাম। তার সাথে আমার ব্যক্তিগত তেমন কোনো সম্পর্ক নেই। এটা আমি করেছিলাম দিনী ভাই হিসেবে আমার নৈতিক দায়িত্ববোধ থেকে। পরবর্তীতে 5ই আগস্টের পরে তার যে রাজনৈতিক ভূমিকা, সেক্ষেত্রে সে খুব একটা সফল বলে আমি মনে করি না। বিশেষ করে জামাতের সাথে এত আঁতাত বা আটঘাট না বাঁধাই তার উচিত ছিল। তার কারণ হচ্ছে তার অস্তিত্ব কওমি ঘরানা থেকে, তার বিকাশ, তার জনপ্রিয়তা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা হেফাজতের ব্যানারে। অতএব আমিরে হেফাজতের কিংবা দারুল উলুম দেওবন্দের যে মাসলাক মানহাজ, সেটার বাইরে যে জামাতের সাথে আতাত করাটা তার জন্য সুদূর প্রসারী ক্ষতির একটা কারণ হয়েছে এবং এমন এক ক্ষত সৃষ্টি করেছে তার রাজনৈতিক ক্যারিয়ারে, যেটা খুব সহজে তার পক্ষে সেরে ওঠা সম্ভব হবে না বলে আমি মনে করি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে। একটা মহিরুহু বড় বৃক্ষের ঢাল যতই মোটা তাজা হোক, কিন্তু মূল বৃক্ষ থেকে কেটে ফেললে সে ঢাল বেশি দিন বেঁচে থাকতে পারে না।
মামুনুল হকের ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টি প্রযোজ্য হয়, অর্থাৎ কওমি ঘরানা দারুল উলুম দেওবন্দের মানহাজ ও মাসলাক ও মাশরাব থেকে সরে যাওয়াটা তার শুধু তার রাজনৈতিক জীবনের অবসান ঘটাবে না, বরং তার ব্যক্তিত্বকে ধুলার সাথে মিশিয়ে দেবে। এবং এটা তার একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় তিনি রাজনৈতিকভাবে খপ্পরে পড়ে গেছে। আমি মাওলানা মামুনুল হক, তারপরে মনির কাসিমি, জুনায়েদ আল হাবিব, তারা এসেছেন এখানে। আমি তাদেরকে বারবার বলতাম যে অরাজনৈতিকভাবে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ইসলামী সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এবং হেফাজতের ত্যাগ, তাদের যে মেহনত শ্রম, তাদের যে বিগত দিনের কাজ, এগুলো দেশবাসী অবগত আছে এবং দেশের অধিকাংশ মুসলমানের হেফাজতের প্রতি চরম আস্থা আছে। আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে হেফাজতে ইসলাম বাংলাদেশ টোটালি পলিটিক্সে না আসুক, তবে তাদের একটা পলিটিক্যাল উইং হোক, একটা রাজনৈতিক বেঞ্চ তারা খুলবেন, এবং যে সমস্ত সেলিব্রিটি আলেম যারা রাজনীতিতে রিলেটেড, তারা একদিকে ইসলামিক স্কলার, আবার তাদের একটা রাজনৈতিক পরিচিতি আছে। বাংলাদেশে তাদের উত্থান জনপ্রিয়তার জন্য মূলত হেফাজতের প্ল্যাটফর্মটাই ভূমিকা রেখেছে। কিন্তু তারা যখন নির্বাচন করে, তাদের প্রত্যেকের আবার নিজ নিজ রাজনৈতিক দল আছে। তারা হেফাজতের প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা পপুলারিটি অর্জন করে, তাদের অবস্থানকে পাকাপোক্ত করে, কিন্তু নির্বাচন করে তারা তাদের দলীয় ব্যানারে। এতে হেফাজত উপকৃত হয় না। আমি বলেছিলাম হেফাজতের 13 দফা দাবি আদায় করার জন্যে এবং অরাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে কন্ট্রোল করার জন্যে হেফাজতের একটি রাজনৈতিক উইং হওয়া উচিত। এবং হেফাজতে যারা রিলেটেড যারা রাজনৈতিক পরিচয় তার যেটাই হোক, সে ইলেকশনে যাবে হেফাজতের ব্যানারে, হেফাজতের পেডে। যদি এভাবে ইসলামপন্থীগণ ঐক্যবদ্ধ হয়ে আগাতে পারতেন, তাহলে আশা করা যেত যে আমাদের ইসলামপন্থীদের সংসদে, পার্লামেন্টারিয়ানদের মধ্যে তাদের সংখ্যা অনেক বেশি করা যেতে পারত এবং ভরাডুবির কোনো সম্ভাবনাই থাকতো না। আপনি দেখেছেন যে যারা আমাদের দেশে সহি ঘরানার বলা হয়ে থাকে, মূল ধারার যারা ইসলামপন্থী আলেম ওলামা পীর মাশায়েখ, তারা রাজনৈতিকভাবে খুব একটা সচেতন না, কিন্তু তাদের মেহনত, তাদের কাজে, তাদের সদিচ্ছায় কারো কোনো অনাস্থা নেই। কিন্তু যারা শীর্ষ পর্যায়ে আছেন, তারা দুইটা বলয়ে ভাগ হয়ে গেলেন। বাংলাদেশের শীর্ষ দুইটা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি তারা শুরু করলেন। কিছু আলেম চলে গেলেন বিএনপির সাথে, কিছু চলে গেলেন জামাতের সাথে। এই যে তারা দুইটা রাজনৈতিক দলের সাথে অ্যালাই করলো, এতে ইসলামপন্থীদের শক্তিটা ভাগ হয়ে গেল। এবং ভরাডুবির জন্য এটাকে আমি অন্যতম একটা কারণ মনে করি। তারা যদি হেফাজতের ব্যানারেই রাজনৈতিক এবং অরাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্ম করতে পারতেন, তাহলে আশা করা যেত যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেকাংশে। আপনার এত ভক্ত সমর্থক তাদের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে দিনের পক্ষে কাজ করার সুযোগ নিতে চান না কেন? সুন্দর প্রশ্ন করেছেন। এবার আপনার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 26-এ যে নির্বাচন হলো, এর আগে অনেক দল থেকে প্রস্তাব এসেছিল, আমি যদি সম্মতি দিতাম বা ইলেকশনে পার্টিসিপেট করতাম, তাহলে হয়তো বা খুব সহজে সংসদে যাওয়াও যেত। কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে যে এই ডেমোক্রেসিকে বা পশ্চিমা বিশ্ব ব্যবস্থার অধীন এই রাজনীতিটাকে আমি বিশ্বাস করি না। আপনি জানেন যে এই যে ডেমোক্রেসি, যে মডার্ন ল, যেটা খেলাফা ও শরিয়া আইনের বিপক্ষে, এটা মূলত গড়ে উঠেছে ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় ঐতিহ্যের উপর। এটা বারাক ওবামা তার এক বক্তব্যে বলেছে যে আওয়ার ল অ্যান্ড সিভিলাইজেশন গ্রাউন্ডেড অন জিউ খ্রিস্টিয়ান ট্র্যাডিশন, যা আমাদের এই রাজনৈতিক সভ্যতা, আমাদের আইনকানুন ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর গড়ে উঠেছে। এটা জানার পরে কোনো মুসলিমের পক্ষে এই রকম মতবাদকে গ্রহণ করে, এই রকম রাজনৈতিক আদর্শকে লালন করে পার্লামেন্টে যাওয়ার তো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে, আমি খেলাফার পক্ষে একজন প্রচারক, অথবা যে ন্যারেটিভটা আমি প্রচার করছি সারা দেশে খেলাফার পক্ষে, আমি নিজেই যদি ডেমোক্রেসিতে নৌকায় উঠি, ডেমোক্রেসিকে গ্রহণ করে সংসদে যাই, তো খেলাফার আদর্শে বিশ্বাসী মানুষগুলো আহত হবে এবং তারা নিরাশ হবে।
অতএব আমি আমার আদর্শের ক্ষেত্রে আপোষ না করার জন্যেই আমি সুযোগ থাকার পরও সংসদে যাওয়ার চেষ্টা করিনি বা ভবিষ্যতেও করব না। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির সবচেয়ে বড় প্রতিপক্ষ কে? অন্য কোনো দল নাকি তাদের নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতা? হ্যাঁ, এইটা একটা জটিল বিষয় আপনি বলেছেন। অনৈক্য তো একটা বড় কারণ, এটা ঠিক, কিন্তু পর্দার আড়ালে যে কারণগুলো ঘটে সেটা হচ্ছে যে বাংলাদেশ ইসলামপন্থী দলগুলো কখনো এক হোক এটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো চায় না। ডিজিএফআইয়ের কাজই হচ্ছে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানো, ইসলামিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ানো। ঠিক সিআইএ, মোসাদ এবং রয়ের এজেন্ট যারা, তাদেরও চেষ্টা হচ্ছে যেন ইসলামপন্থী দলগুলো বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ ইসলামপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে খুব সহজেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এটা পশ্চিমা বিশ্ব ব্যবস্থা চায় না। এটা মূলত কারণ আমি মনে করে থাকি। কারণ এই দেশে ইসলামপন্থী দলগুলো ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি, তারপরে ইসলামী শরিয়া ল, এই বিষয়গুলোকে ব্যাখ্যা করে আসছেন। তবে আমাদের দেশের সাধারণ জনগণকে তারা রিলেট করতে পারেন না ইসলামী রাজনীতিতে। এইটা আমাদের একটা ব্যর্থতা। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে যে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই পরিপূর্ণ দিন ইসলামের অনুসরণ করলেই একজন মানুষ মুমিন বা মুসলিম হতে পারে। আর ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ওখানে সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা আছে। আমাদের ইসলামপন্থীদের কাজ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে সে শরিয়া লকে বা ইসলামী অর্থনীতিকে সমাজে প্রতিষ্ঠিত করা। তো ইসলামপন্থীগণ একেবারেই যে ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্রনীতি জনগণের কাছে প্রেজেন্ট করতে পারে না, এটা সত্য না। করেছেন তারা, তবে যতটুকু করা দরকার ছিল ততটুকু করা হয়নি, সেটা আরও সময়ের ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাধারণ জনগণ যারা, তাদেরকে আমরা ইসলামী রাজনীতিতে রিলেট করতে পারি নাই। এটার জন্য অনেক কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আপনি জানেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা সেকুলার শিক্ষা ব্যবস্থা। এখন সেকুলার শিক্ষা ব্যবস্থায় যে পড়াশোনা করেছে সে তো ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে সম্পূর্ণভাবে গড়ে উঠেছে পশ্চিমাদের ধ্যান ধারণা ও মন মানসিকতা যেরকম, সেই রকম মন মানসিকতা নিয়ে। অতএব রাষ্ট্র যেখানে সেকুলার শিক্ষাকে পৃষ্ঠপোষকতা করছে, সেখানে অরাজনৈতিকভাবে বা রাষ্ট্র কাঠামোর বাইরে থেকে ইসলামপন্থীদের পক্ষে আসলে ইসলামের মৌলিক শিক্ষাটা, ইসলামের রাজনৈতিক দর্শন কি, পররাষ্ট্রনীতি কি, অর্থনীতি কি, এটা মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়া সম্ভব না। এটা মূলত ইসলামপন্থীগণ রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তারপরে সম্ভব হবে। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছে, আফগানিস্তান তা ৩৪ বছর যুদ্ধ করেছে, ১৪ বছর রাশিয়ার বিপক্ষে, সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, ১৯ বছর আমেরিকার বিপক্ষে। এখন তারা শরিয়া রাষ্ট্র গঠন করেছে। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আগে খুব একটা তেমন ছিল না, কিন্তু তারা খুব সফলভাবে, সুন্দরভাবে তাদের অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে। দেশের মধ্যে কোনো সহিংসতা নেই, ঘুষ দুর্নীতি মোটেও নেই। তবে দারিদ্রতাকে এখনও কাটিয়ে উঠতে পারে নাই। সেটার জন্য পশ্চিমারাই দায়ী। তারা স্যাংশন দিয়ে রেখেছে বা মুক্ত অর্থনীতিতে তাদেরকে সংযুক্ত হতে দিচ্ছে না, সেটার জন্য তারা দায়ী নয়। অথবা বাংলাদেশেও যদি ইসলামপন্থী কোন রাষ্ট্র ক্ষমতায় আসে, রাষ্ট্র তো একটা সিস্টেম, রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা সিস্টেমের নিয়ন্ত্রক হয়। তো ইসলামপন্থী কোন রাষ্ট্র ক্ষমতায় আসলেও তাদের কোনো সমস্যা হবে না। ধাপে ধাপে ক্রমে ক্রমে ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি যেভাবে বাংলাদেশে প্রয়োগ করা দরকার সেটা হবে ইনশাআল্লাহ।